কুত্তা যখন পাগল হয় সেই কুত্তাকে দুই কোপ লাগানো উচিত। আমি যদি চিফ মিনিস্টার থাকতাম ওই ডিসিকে আমি চাকরি, ডিসি ডিওকে বিওকে আমি চাকরির থেকে বরখাস্ত করতাম, বরখাস্ত হওয়া উচিত। অনেক আইএস অফিসার আছে, তাদেরকে শুট করা উচিত। আপনি বিজেপির এজেন্ট। বিজেপির এজেন্ট বলছেন তো? শুনুন শুনুন, লেট মি সে 2 মাস জেল খেটেছি। কেন बीजेपी एजेंट होले जेले जाए? शेरमान का बारे में क्या हुआ? शेरमान तो जेल में गया ना। अरे बाप का बेटा हो तो क्या सीबीआई है? ये साले लोग ओरिजिनली बीजेपी के एजेंट है। এই রকিবুল এইসব যারা আছে, রশিদ মন্ডল টন্ডল, পয়সার জন্য পাঁচাটা গুলাম। আজকে যদি রকিবুল হোসেন হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যায়, কালকে তিনি জেলে চলে যাবেন। নমস্কার, এননিউজের বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আমাদের কণ্ঠস্বরে একজন বিশেষ ব্যক্তি আছেন, যিনি সর্বদাই রাজনৈতিক এক চর্চিত মুখ তথা সর্বদা বিতর্কের মধ্যে থাকেন। একজন বিতর্কিত বিধায়ক শেরমান আলী, যিনি 2016 এবং 21 কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং দেখা গিয়েছে বিধায়ক নির্বাচিত হওয়ার পর ওনাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এই বিধায়ক আজ আমাদের কণ্ঠস্বরের বিশেষ অতিথি। তো শেরমান আলী আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা কয়েকটি র্যাপিড ফায়ার কোয়েশ্চন করব, যেহেতু আপনাকে আমি অনুরোধ করছি যে খুবই সংক্ষিপ্তভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন আমাদের, বদরুদ্দিন আজমল্লাহ, হিমন্ত বিশ্ব শর্মা, কাকে আপনি সাপোর্ট করেন? দেখুন, আপনি যেভাবে বলছেন এভাবে উত্তর দেওয়া সম্ভব না। আমি বিজেপি নীতি আদর্শের সম্পূর্ণ বিরোধী। বিজেপি মানুষের মধ্যে ভাগ ভাগ করার উপরেও তারা সারা দেশটাকে ধ্বংস করছে, কর্পোরেট হাউসকে দেশটাকে অর্পণ করছে। অতএব আমি চাই যে ভারতবর্ষের মানুষ বিজেপিকে শাসনের গাদি থেকে সরিয়ে দিই। আর শর্মা না বদরুদ্দিন আজমলের হাতে সুস্থ অসম, কার হাতে সুস্থ অসম? দেখুন, এই প্রশ্নটারও অবজেক্টিভ উত্তর দেওয়া সম্ভব না। এখন বদরুদ্দিন আজমল সাহেব বিরোধী দলে আছেন, তিনি এআইইউডিএফ দলের সুপ্রিমো, আর তিনার যেটা সাপোর্ট বেস এটা মূলত এখন পর্যন্ত মাইনরিটির মধ্যে। তো মাইনরিটির আজকের দিনে মাত্র 20টা সিট। অতএব বদরুদ্দিন আজমলকে নিয়ে শাসনের গাদিতে কল্পনা করাটা তো অলিক কল্পনা হবে। আর হিমন্ত বিশ্ব শর্মা, দেখুন বিগত দিনে আসামে তিনি কিছু ডেভেলপমেন্ট কাজ করেছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু সেই ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রেও দেখা গেছে তিনি ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড নিয়েছেন। যেমন যেগুলো তেনার ডেভেলপমেন্ট বড় কাজ, ম্যাক্সিমাম তিনার সাপোর্ট বেসের মধ্যে আপার আসামে, নামনি অসমের যে বা মধ্য অসমের যে মুসলমান আছে তাদের মধ্যে কোনো বড় কাজ নেই। ব্রহ্মপুত্রের উপরে দলং নেই, হাইওয়ে নেই। তো আমি আশা করব, যদিও বিজেপির নীতি আদর্শেতে আমি বিশ্বাসী নই বা আমি চাই বিজেপি চলে যাক, কিন্তু যেহেতু এখন গরিষ্ঠ সংখ্যক মানুষ বিজেপিকে সাপোর্ট করছে, আমিও হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানিয়েছি যে ভাই তুমিও আমাদের 5-6টা কাজ করো, তাহলে তোমাকে কি জানি মাইনরিটিও সাপোর্ট দিবে। যেমন আপনি পাঁচটা অপশন দিয়েছেন যে পাঁচটা যদি কাজ করে তাহলে আপনি 126টা সমষ্টিতে আপনি হিমন্তকে সাপোর্ট করছেন বলে এরকম মন্তব্য করেছিলেন। হ্যাঁ, আমি বলেছি ওনাকে যে নেলি, চাউলখোয়া, বাঁশবাড়ি, নরসিংবাড়ি কংগ্রেসের আমলে নির্বিচারে গণহত্যা হলো। কংগ্রেস তারপরে অনেক দিন শাসনের গাতিতে ছিল, তাদেরকে ন্যায় দিল না। নদীর গড়াখনে উদ্বাস্ত মানুষ কয়েক লক্ষ আছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো না, নদী কন্ট্রোল করা হলো না, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হলো না, চরের মাটি পাট্টা দেওয়া হলো না। অতএব হিমন্ত বিশ্ব শর্মা যদি এই 5টা কাজ করে মুসলমান, তাহলে ইয়েস, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা খালি কংগ্রেসকে বুকের মধ্যে রাখবো আর আমাদেরকে তারা মারবে, এটা তো হতে পারে না। মুসলমান উন্নয়ন চায়, মুসলমান উন্নয়নে সমভাগী হতে চায়, করুক তিনি সেই 5টা কাজ। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু এপিসিসি সভাপতি হিসাবে ভূপেন বরাকে দেওয়া হয়েছে, তো ভূপেন বরাকে এপিসিসি সভাপতি বানানো হাইকমান্ডের যে সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত, কি বলবেন? দেখুন, ভূপেন বরা সভাপতি হওয়ার সময় আমি নিজেও ওনাকে সাপোর্ট করেছিলাম। অ্যাজ এ পারসন আই লাইক হিম, হি ইজ এ গুড পারসন। কিন্তু সভাপতি হওয়ার পর দেখেছি উনি অসমীয়াতে একটা কথা বলে কম ধুতো, মানে ওনার ডেপথ নেই,
উনি অত্যন্ত ভয়াতুর লোক। বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে যে ইট ওয়াজ এ রং ডিসিশন অন আওয়ার পার্ট তাকে সভাপতি বানানোর ক্ষেত্রে। আমাকে যে সাসপেন্ড করেছে, 200 মানুষ ওনাকে নাকি SMS দিয়েছে, আসামে 3.5 কোটি মানুষ, 200 মানুষের SMS পেয়ে ওনার রাত্রে ঘুম হলো না। হোয়াট কাইন্ড অফ প্রেসিডেন্ট হি ইজ। আমি ভাবি যে বর্তমান প্রেক্ষাপটে বিজেপির সাথে টক্কর দেওয়ার জন্য ভূপেন বরা ইজ নট দি অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু লিড কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভালো কাজ কি বলবেন আপনি? একটা ভালো কাজ, একটা ভালো কাজ যা হলো মেরিট বেসিসে চাকরি দেওয়া, এইটা কিন্তু আমি স্বাগতম জানাই। হি হ্যাজ ডান এ গুড জব। যেহেতু আপনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, তো এখনও আছেন হয়তো, বা কংগ্রেসের যে বিতর্ক হয়েছে এর মধ্যে আপনাকে নিয়ে, তো বলছি কংগ্রেসের বর্তমানে যে কংগ্রেসের অবস্থা, কংগ্রেসের বিধায়ক একজন একজন করে কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন, তো এই অবস্থার মূল কারণটা কি আপনি বলবেন? এটার কারণ হলো, দেখুন, কংগ্রেস বেসিক্যালি ধর্মনিরপেক্ষ দল। তারা এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে যথেষ্ট ত্যাগ করেছে নিঃসন্দেহে। আর প্রথম যারা ছিলেন কংগ্রেসের, জওহরলাল নেহরু সাহেব বলেন, ইন্দিরা গান্ধী ছিলেন, তাদের দেশের প্রতি যথেষ্ট দায়িত্ববোধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে অনেক দিন মনে হয় পাওয়ারে থাকার জন্য কংগ্রেসের নেতৃবৃন্দর সেই আর নীতি আদর্শও নেই, তাদের দেশের প্রতি দায়বদ্ধতাও নেই। কংগ্রেসই যা নেতৃবৃন্দ আছে শুধু টাকা এবং চেয়ারের গোলাম এখন। আর নিচের লেভেলের যারা আছেন তাদেরও কোনো দায়বদ্ধতা নেই। তারা কোন নেতাকে জিন্দাবাদ দিয়ে কিছু স্কিম টিস্কিম নিতে পারবে, এই ধান্দা। অতএব আমি বলতে চাচ্ছি কংগ্রেস আগের সেই নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। কংগ্রেস শুড রিভাইভ ইটস কমিটমেন্ট ফর দি কান্ট্রি। কংগ্রেস আবার নতুন করে রিভাইভ হোক, এটাই আমি চাচ্ছি। আগন্তুক লোকসভা নির্বাচনে যেহেতু ধুবড়ীতে আপনি কাকে সমর্থন করবেন? না, ধুবড়ীতে আমি সমর্থন করা না করাটা খুব মাইনে রাখে না। কংগ্রেস কিন্তু আপনাকে এখনো কাছে নিচ্ছে না, আপনাকে কাছে নিচ্ছে না, আপনার অপশন। কংগ্রেস কাছে নেওয়া তো দূরে থাক, কংগ্রেস কাছে নিতে চাইলেও আমি যাব না যদি তারা আমার 6টা প্রশ্নের উত্তর ধনাত্মক না দেয়, যদি তারা পজিটিভ রেসপন্স না দেয়, যদি যে কোনো একটা প্রশ্নে যদি তারা বলে এই মিয়া মুসলমান, অসমিয়া না, যারা 100 বছর যাবৎ নিজের মাতৃভাষাকে অসমিয়া বলে ঘোষণা করে এসেছে, যদি তারা বলে যে চরে মাটির পাট্টা দেব না, যদি তারা বলে যে নদীর গড়াখনিয়া নিয়ন্ত্রণ করব না, যদি তারা বলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব না, যদি তারা বলে যে নেলি চাউল খোয়া এই সব জায়গার মানুষকে ন্যায় দিব না, যে কোনো একটা ক্ষেত্রে কংগ্রেস যদি ঋণাত্মক উত্তর দেয়, আই উইল কিক কংগ্রেস, আই উইল কুইট কংগ্রেস। একটা চর্চা চলছে যেহেতু আপনি আবার পুরানা ঘরে চলে যাবেন, আপনি যেমন চলে যাবেন না, সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ এখনও আমি কংগ্রেসেই আছি। এবং কংগ্রেস যেহেতু ধর্মনিরপেক্ষ দল, আমি চাইছি ওরা সঠিক রাস্তায় চলুক। তাদের হয় তারা দেশের প্রতি দায়বদ্ধ, তাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা দেখাবে, ধর্মনিরপেক্ষ চরিত্র অটুট রাখবে, আদারওয়াইজ দে শুড শো দেয়ার ট্রু কালার। তারা যে মুনাফিক, তারা যে ধর্মনিরপেক্ষ না, তা বলে দিক তারা। সো আই এম ফাইটিং অন দিস ইস্যুস। একের পর এক কমলাক্ষ দেশ থেকে শুরু করে একের পর এক কংগ্রেস, আমি যেটা বলছিলাম, মুখ্যমন্ত্রীকে সমর্থন করছে, যেটা বলছিলাম যে অনেক দিন পাওয়ারে থাকার জন্য কংগ্রেস নেতৃবৃন্দর এখন সেই আগের সেই দায়বদ্ধতাও নেই, সততাও নেই, নীতিও নেই, আদর্শও নেই। তারা শুধু টাকা এবং চেয়ারের গোলাম। আর বিগত দিনে আমি অনেকবার বলে এসেছি যে কংগ্রেসের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার পেরোলে আছেন। যেমন ধরুন রকিবুল, অনিল রাজা ওনার বিরুদ্ধে যে কেস করেছেন ডিসপ্রপোর্শনেট প্রপার্টি, আজকে যদি রকিবুল হোসেন হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যায়, কালকেই তিনি জেলে চলে যাবেন। আপনি এটা বলতে চাচ্ছেন রকিবুল হোসেন হিমন্ত বিশ্ব শর্মার লোক? অলমোস্ট এভরিবডি। লেট মি ফিনিশ। দেবরোজ শইকিয়া, তিনার বিরুদ্ধে সিবিআই কেস আছে এলওসি কেলেঙ্কারির। আজকে যদি দেবরোজ শইকিয়া একটা কথা বলে, সে জেলে চলে যাবে। এইভাবে কংগ্রেসের সবাই যেহেতু নীতি আদর্শবিহীন, বিজেপি পাওয়ারে আছে, অলমোস্ট এভরিবডি ইজ মেনটেনিং রিলেশনশিপ উইথ দ্য চিফ মিনিস্টার। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তারা ভোট দিয়েছে, রাজ্যপাল রাজ্যসভার সদস্য নির্বাচনের সময় তারা ভোট দিয়েছে। অল আর মুনাফিক্স। কংগ্রেসের এই যে বিপর্যয় দেখা গিয়েছে, এই বিপর্যয়ের মূল কারণটা আপনি কি বলবেন? মূল কারণ তাদের দায়বদ্ধতার অভাব, সততার অভাব। এবং কংগ্রেসের বিগত দিনে দেখেছেন এত করাপশন হয়েছে
যে মাইনরিটি মানুষ কংগ্রেসকে স্বাধীনতার পর থেকে আজও তারা ভাবে আমাদের বাপদাদার দল, সেই কংগ্রেসের শাসনে নেলিতে প্রায় 10,000 মানুষ মূল্য, তারপরে কংগ্রেস পাওয়ারে আসলো 4 বার, কিন্তু তাদেরকে ন্যায় দেওয়া হলো না। তরুণ গগৈ অ্যাবসোলুট মেজরিটি নিয়ে পাওয়ারে থাকা অবস্থায় বিটিএডিতে প্রায় 2 মাস জোড়া হত্যাকাণ্ড চলল, তিনি একটা টু শব্দ উচ্চারণ করলেন না সিদ্দিক সাহেব, সেটার প্রতিবাদ করায় তার মন্ত্রিত্ব থেকে তাকে সরানো হলো। বাঁশবাড়ি নরসিংবাড়ি কল্পনা করা যায় না, সেখানে প্রায় 150 মানুষকে হত্যা করলো তরুণ গগৈ সরকার ইচ্ছা করলে বাধা দিতে পারত। বাঁশবাড়িতে একটা স্কুলের ভিতরে প্রায় 300 মানুষ বন্ধ করে তালা লাগিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। হিতেশ্বর শইকিয়া তখন বরপেটার সার্কিট হাউসে একটা টু শব্দ করলো না, কোনো ব্যবস্থাও নিল না। যদি এই কংগ্রেস সরকার ইচ্ছে করতো 2 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ড সব বন্ধ করে দিতে পারত। অতএব এই অবস্থার জন্যই আজকে কংগ্রেসের এই দুরবস্থা। কংগ্রেসে প্রায়শ্চিত্ত করা উচিত। আপনার সতীর্থ বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল হাতির পিঠে উঠতে চাইছেন বলে এক চলছে। যেতে পারে, নীতি আদর্শবিহীন মানুষ যখন ক্ষমতা এবং টাকার প্রতি লালায়িত, তারা যে কোনো দলে যেতে পারে। সো আমি বললাম কংগ্রেসের যেগুলো উপর লেভেলের নেতৃত্ব আছে সবাই টাকা এবং গাদি, তাদের না কোনো নীতি আছে না কোনো আদর্শ আছে, অতএব তারা পাওয়ারের সাথে থাকার জন্য যে কোনো দলে যেতে পারে। শুধু রশিদ মণ্ডল নয়, বাকিগুলোও দেখেন কোথায় যায়। হিন্দুগুলো বিজেপিতে যাবে, মুসলমানগুলো এজিপিতে যাবে, একের পর এক। অসম কংগ্রেস প্রদেশ কংগ্রেস কমিটি এপিসিসি ভূপেন বরার হাতে এখন চলছে, তো এটা বর্তমানে কি সবল স্থিতিতে আছে কি বলবে? না, একদম ব্যর্থতা। ভূপেন বরাকে অতি সত্বর হাইকমান্ড প্রেসিডেন্টশিপে থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ম্যান হি ইজ গুড, নো ডাউট, কিন্তু তিনার সভাপতিত্বর দায়িত্বভার নেওয়ার বা সভাপতি হিসাবে কংগ্রেসকে রিভাইভ করার তিনার সেই যোগ্যতা নেই। अरे ये सब जोक है क्या ওয়ার রুম है ভাইয়া, क्या ওয়ার রুম है? ভূপেন বরাও যে বিজেপিতে চলে যাবে না এটাও তো আমি নিশ্চিত না। কিসের ওয়ার রুম? কয়েকদিন আগে যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি আপনার পিএসওকে ধমক দিয়েছেন, তারপর পিএসও প্রত্যাহার করা হয়েছিল। আপনাদের ধরুন রাজনৈতিক ব্যক্তিদেরকে যারা অনুসরণ করবে বা যারা এখনো রাজনীতিতে নতুন বা রাজনীতিতে আসতে চাইছেন, যারা আপনাদেরকে অনুসরণ করবে, আপনাদের মুখ থেকে যদি এরকম ভাষ্য প্রকাশ হয় তাহলে ঠিক যে শব্দ, যেটা অবজেকশনেবল, আপত্তিজনক শব্দ বের হয়েছিল, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। সেটা বলা উচিত ছিল না, কিন্তু ধমক দেওয়াটা আমি কোনোদিনই অনুতপ্ত নয়। কারণ আমাদের সমাজে সব ভালো লোক নয়, কিছু আছে, ধরেন 90% ভালো, 10% আছে বা বিরোধী দলের লোক আছে, তারা আমাদেরকে ডিস্টার্ব করতে চায় আননেসেসারি। কুত্তা যখন পাগল হয় সেই কুত্তাকে 2 কোপ লাগানো উচিত আমি ভাবি। পরবর্তী প্রশ্ন, যেহেতু সংখ্যালঘু বিধায়করা অগপ বা এআইইউডিএফের দিকে ঝুঁকছেন আর সংখ্যাগুরু বিধায়ক বিজেপির দিকে ঝুঁকছেন, সেটা নিয়ে কি বলবেন আপনি একজন সংখ্যালঘু? এখন দেখুন, ভারতবর্ষে মুসলমান হলো শুধু 20%। এই ভারতবর্ষ মেজরিটি জনগোষ্ঠী, অর্থাৎ হিন্দুরা যে দলকে চাইবে তারাই শাসন করবে। মুসলমান এই দেশের শাসন পরিবর্তন করতে পারে না। কিন্তু বিজেপির যেটা দেশের ক্ষতিকারক যে নীতি, তা আমি ভাবি দেশের জনগণ একসময় বুঝে উঠবে। কংগ্রেস অনেক দিন শাসন করার সময় কংগ্রেসের যে দুঃশাসন, যে দুর্নীতি, তার প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপির দিকে গিয়েছে। একদিন দেখবেন যে হিটলার, এক সময় তো এরকম ছিল, হিটলারের রাজত্বে সূর্য অস্তই যাবে না, সেই হিটলারেরও তো পতন ঘটল। আর এই বিজেপি ইজ নট ফর দি গ্রেটার গুড অফ দ্য কান্ট্রি। তারা নোটবন্দি করে বিভিন্ন ধরনের আপনার হিপনোটাইজিং করে আজকে শাসন করছে। মোদি 24-এ ইলেকশন আছে, সে বলে 2047-এর কথা, সে বলে 2027-এর কথা। সে আদানি আম্বানিকে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্ট দিল, আদানিকে হাজার বিঘা মাটি আমাদের আসামের এই আপনার রামদেব তাকে দিয়েছে, বিভিন্ন জনকে দিতেছে। This BJP is not for the greater good of the country, it is ruining our country. আরও আমি ভাবি গরিষ্ঠ সমাজের লোক এই বিজেপির এই দেশের প্রতি ক্ষতিকারক যে স্টেপ, সেগুলো একসময় উপলব্ধি করবে আর বিজেপি চলে যাবে।
শাসন থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সময় হয়েছে ছোট্ট একটি বাণিজ্যিক বিরতির। ফিরে আসছি বিরতির পর। 2011 সালে আপনার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এআইইউডিএফ দলের মধ্যে দিয়ে, তারপর আপনি কংগ্রেসে এসেছেন। তো এআইইউডিএফ বা কংগ্রেস কোন দলকে আপনি সংখ্যালঘুর কল্যাণে বা সংখ্যালঘুর উন্নয়নে বেশি কথা বলতে দেখেছেন? দেখুন, প্রথম কথা হলো কংগ্রেস পাওয়ারে ছিল 60 বছর। পাওয়ারে থাকাকালীন দেখা গেছে যে কংগ্রেস মাইনরিটির কোনো ভালো করে নাই, বরঞ্চ ক্ষতি করেছে। ছাসার কমিটির রিপোর্টে তা প্রকাশ পেয়েছে যে কংগ্রেসের 60 বছর শাসনের পরেও সারা ভারতবর্ষে মুসলমানের চাকরি বাকরিতে অংশগ্রহণ 1 থেকে 2%, সবচেয়ে গরিব মানুষ মুসলমান অঞ্চলে, সবচেয়ে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্ঠী হলো মুসলমান। অতএব দেয়ার ইজ নো কোয়েশ্চন দ্যাট কংগ্রেস হ্যাজ ডান এনি গুড অর এ কংগ্রেস ইজ প্রিফারেবল আনটিল অ্যান্ড আনলেস কংগ্রেস মডিফাই ইটসেলফ। 2 নম্বর, বদরুদ্দিন আজমল সাহেব যেহেতু এখনও পাওয়ারেই আসে নাই, তিনাকে পাওয়ারে থাকা পার্টির সাথে কম্পেয়ার করাটা ঠিক হবে না। বদরুদ্দিন আজমল সেই দিনই যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করা যাবে যেদিন নাকি বদরুদ্দিন আজমল সাহেবের পার্টি পাওয়ারে থাকবে সেদিন। কিন্তু বিগত সময় দেখেছি, আমি ইউডিএফ দলে নেই সেটা আলাদা কথা, কিন্তু দেখবেন ইউডিএফ দলের বিধায়কগুলোই মাইনরিটির যদি 2-4টা হকের কথা বা ন্যায়সঙ্গত কথা বলে ইউডিএফের বিধায়করা বলে। কংগ্রেসি বিধায়কের থেকে তা আশা করা মানে ভুল। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে অসমে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে কি বলবেন? রাহুল গান্ধীকে আপনি নেতা বলে মানেন কি? দেখুন, আমি গান্ধী পরিয়ালের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট। আমি কংগ্রেসে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল গান্ধী ফ্যামিলির হাতে বাগজরি এর নেতৃত্ব। সেটা জওহরলাল নেহরু বলেন, সারা বিশ্বে আমাদের ভারতের একটা স্থান হয়েছিল। এই ভারতবর্ষ আজকে যদি ধর্মনিরপেক্ষ দেশ, তার সেক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডে জওহরলাল নেহরুর অনেক অবদান আছে। ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে জওহরলাল নেহরুর অনেক অবদান আছে, ইন্দিরা গান্ধীর আছে। কিন্তু পরবর্তী সময়ে রাহুল গান্ধী, যিনি এখন গান্ধী ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে, এই লোকটা একটু ইম্যাচিউরড, অপরিপক্ক। আমি শুধু একটা কথা বলছি, দেখুন, আমার বিরুদ্ধে রকিবুল হোসেন গিয়ে রাহুল গান্ধীকে বলল যে ও জন্ম নিয়ন্ত্রণ বিল এনে মুসলমান ভোট শেষ করে দিল। আমি তখন 4th টাইম এমএলএ। আর রাহুল গান্ধী সিধা বলল যে উসকো ফেক দো। আরে ভাই, 3rd টাইম এমএলএ, আই এম এ সিনিয়র এমএলএ, একটাবার তো আমার মুখের কথাটাও শোনা উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, দেখেন, যে সময় সারা দেশ রামময়, রাম মন্দির, এ যদি ইম্যাচিউরড না হতো তাহলে সেই সময় বটদ্র বা থান বা ন্যায়যাত্রা করাই উচিত ছিল না। কেজরিওয়াল ইজ দি রিয়েল পলিটিশিয়ান, তিনার অপরিপক্কতা আছে। আরও 3rd উদাহরণ দিই, কংগ্রেসের প্রাইম মিনিস্টার মনমোহন সিং, রাহুল গান্ধী এমপি, আর একটা বিল তিনি ছিঁড়ে ফেলল। হোয়াট ইজ দিস, ব্রাদার? মনমোহন সিং ইজ ইউর প্রাইম মিনিস্টার, your government is ruling and you are tearing of the bill in front of the media. ये तो वो बीजेपी बोले ना पापू, এটা তো টু সাম এক্সটেন্ট ট্রু দেখছি, তার মেচিউরিটি নেই। আপনি কি বলেন, কংগ্রেস কি কংগ্রেসের শত্রু নাকি? দেখুন, কংগ্রেসের মধ্যে অনেক আরএসএস এলিমেন্ট ঢুকে গেছে, 1 নম্বর। 2 নম্বর হলো কংগ্রেসের নেতৃস্থানীয় যারা আছেন অনেকেরই আসামে যা দেখছে, অ্যাকসেপ্ট গৌরব গগৈ নো ডাউট দায়বদ্ধতা আছে বা দলের প্রতি যা থাকতে লাগে আছে, তার বাদে তো আসামে কোনো নেতা নেই। তারা সব পাওয়ার অ্যান্ড মানি, এই দুটোর পিছিয়ে ঘুরে, এই দুটো ছেড়ে দিতে হবে। আমি বলেছি মিয়া নেতা, সংখ্যালঘু নেতা এই মুসলমানকে ধ্বংসের মূল। রকিবুল নজরুলের মতো প্রায় 5 জন ক্যাবিনেট মন্ত্রী থাকতে আপনার বিটিএডির হত্যাকাণ্ড হয়, তারা একটা টু শব্দ বলে না, বরঞ্চ কেউ যদি বলে তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। যেমন সিদ্দিক আহমেদ প্রতিবাদ করেছিল,
তার বিরুদ্ধে এই রকিবুল হোসেন নজরুলের নেতৃত্বে আমাদের সমস্ত সংখ্যালঘু বিধায়ক গিয়ে তরুণ গগৈকে বলেছিল সিদ্দিককে সাসপেন্ড করা উচিত। আমি যখন উচ্ছেদের বিরোধিতা করি তখন এই সংখ্যালঘু নেতা রকিবুল, খালেক ইত্যাদি করে সবাই আমার বিরুদ্ধে আমাকে সাসপেন্ড করার জন্য তারা চিফ মিনিস্টারকে ধর্ণা দিয়েছিল। আমি যখন হরিশঙ্কর ব্রহ্মর রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে আসামের 90% মাটি বাংলাদেশের হাতে, আমি যখন এই রিপোর্টকে কাউডাং বলি, তখন আবার এই সংখ্যালঘু নেতারাই তরুণ গগৈর কাছে গিয়ে আমার সাসপেনশনের ডিমান্ড করেছিল। এই সংখ্যালঘু নেতারা, আমি আগেই বলছি, শুধু টাকা এবং চেয়ার, এর বাদে কিচ্ছু চিনে না। কিন্তু এরা জাতির জনগোষ্ঠীর হয়ে কিচ্ছু বলেও না। আর কেউ যদি বলে তারা শঙ্কিত হয়ে যায় যে এই লোকটা আমার থেকে আরও এগিয়ে যাবে নাকি। ধুবড়িতে যদি রকিবুল হোসেন যায়, ধুবড়িতে বদরুদ্দিনের কারণে ফ্যাক্টর হতে পারে কি? দেখুন, রকিবুল হোসেন যেটা অতীত তিনার, বিটিএডির হত্যাকাণ্ড, তখন রকিবুল ক্যাবিনেট মিনিস্টার, ওনার রোল কী ছিল, হোয়াট হি ডিড ফর প্রিভেনশন অফ দ্যাট অ্যাট্রসিটিস। 2014-তে যখন নরসিংবাড়িতে হয় তখন রকিবুল ক্যাবিনেট মিনিস্টার ছিল। এর আগে যেটা দরঙে হয় রকিবুল ক্যাবিনেট মিনিস্টার ছিল। বলুন না রকিবুলের রোল কি। তার উপরে আসামে 15,000 ওয়াকাফ সম্পত্তি আছে, তার মধ্যে প্রায় 100খানিক অত্যন্ত ভ্যালুয়েবল। যেমন আপনাদের কাছাড়েও বরাক ভ্যালিতে শিলচরে প্রায় 12টার মতো অত্যন্ত মূল্যবান ওয়াকফ সম্পত্তি আছে। আপনার একটা টি স্টেট আছে, কি আমি ভুবননগর টি স্টেট, 500 বিঘা মাটি তারাপুরে শিলচর টাউনে। যে রকিবুল এই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার জন্য একটা ট্রু শব্দ বলে, আমি তো ভাবি এই প্রেক্ষাপটে রকিবুল ধুবুরি গিয়ে পা রাখার মতো যোগ্যতা তিনার নেই। কিন্তু যদি তারপরে সে সিকিউরিটি ফরফিট করা উচিত, কিন্তু তারপরেও যদি এই মুসলমান যদি রকিবুলকে লক্ষাধিক ভোট দেয়, তাহলে পাবো না মিয়ার দুর্যোগ শেষ হয় নাই, মিয়ার উপরে আল্লাহর গজব পড়েছে। মিয়া ক্যান নট রিয়েলাইজ দি রিয়েলিটি, ক্যান নট রিয়েলাইজ দি ট্রুথ। দিস মিয়া উইল সাফার ফর এ লং টাইম। দ্যাটস মাই কমেন্ট। দেখা গিয়েছে যে অনেকে অভিযোগ করে যে আপনি বিজেপির এজেন্ট, আপনি মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনি বিতর্কের মধ্যে পড়েন এবং বিতর্কিত মন্তব্য করে থাকেন। বলিए ना क्या বিতর্ক বলা है, आप बोलिए, आप बोलिए, आप मुझे क्वेश्चन क्या है বলুন, বিতর্ক কি করেছি আমি? মিয়া যখন মিয়া মিউজিয়াম বা এরকম মিয়া নিয়ে যখন প্রশ্ন উত্থাপন করেন তখন বিজেপির একদিকে লাভ। No, please listen. If you have come with an agenda, I am sorry, please listen. পূর্ববঙ্গ থেকে আসা এখানে প্রায় 1 কোটি লোক আছে। আসামে মরান নামের একটা জনগোষ্ঠী আছে, মটক নামের একটা জনগোষ্ঠী আছে, কুশ নামের একটা জনগোষ্ঠী আছে, চা জনগোষ্ঠী আছে, তিওয়া আছে। এই যে 1 কোটি মানুষের একটা কমন নাম থাকা উচিত কিনা, আমি বলছি তাদের একটা নাম থাকা উচিত। মিয়া আপনি বিজেপি আবার এদিকে আপনার রাজনৈতিক ফায়দা উঠাচ্ছে অভিযোগ না না না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ব্রাদার। বিজেপির এজেন্ট বলছেন তো, শুনুন শুনুন শুনুন, লেট মি সে 2 মাস জেল খেটেছি। কেন বিজেপির এজেন্ট হলে জেলে যায়? বিগত বিজেপির শাসনে একটা স্কিম দেখান যে শেরমান পেয়েছে। এমন কোনো এমএলএ আছে নাকি যে বিধায়ক পুঁজির জন্য জেলে যায়? রকিবুল আজকে জেলে থাকতো। রকিবুল বিজেপির এজেন্ট, যারা বলে তারা বিজেপির এজেন্ট, যারা বলে তারা বিজেপির এজেন্ট। বিগত যারা বলে বিজেপির এজেন্ট তারা উত্তর দিক যে বিগত বিজেপির শাসনে শেরমান কোন স্পেশাল স্কিম পেয়েছে। এমন সময় গিয়েছে যে সময় সরুক্ষেত্রীর মতো সমষ্টি 60 কোটি টাকা পায়, আমি 1 পয়সাও পাই না, 1 পয়সাও পাই না আমি। আজকের দিনেও একটা স্পেশাল স্কিম নেই। এটা হলো কিছু কাওয়ার্ড, কিছু নপুংসক রাজনীতিবিদ যাদের কোনো উত্তর নেই, তারা বলে। আজকে শেরমান দয়ানাথ শর্মা সম্পর্কে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য তারা বলল আমাদের দল শেষ করে দিল। अरे भाई बोलो, दयानाथ शर्मा का स्टेटमेंट अगर रंग है, इफ आई हैव सेड एनीथिंग रॉन्ग प्रूव मी रॉन्ग। दयानाथ शर्मा আমি যা বলেছিলাম তা না, প্রমাণ করো। আস্ক দেম কোয়েশ্চন ইনস্টেড অফ আস্কিং মি
ask them question. These people are coward, these people are agent of the BJP. What tells me that I am the agent of BJP? উচ্ছেদ নিয়ে কে বলবেন সংখ্যালঘু এলাকায় বেছে বেছে উচ্ছেদ করা হচ্ছে অন্যায়। পুনর্বাসন নিয়ে আপনার এলাকার আপনার যে সমষ্টি বাগবর সমষ্টিতে উচ্ছেদ হয়েছে কি বলবেন আপনি আপনি যে একটি প্রতিবাদ সভায় বলেছিলেন যে আমি যতদিন আছি উচ্ছেদ হতে দেব না আপনাকে দেখা গিয়েছে উচ্ছেদের বিরোধিতা করতে অনেকবার বিরোধিতা করতে তারপরে উচ্ছেদ হচ্ছে কি বলবেন অসমের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ হচ্ছে সংবিধান বোধহয় আপনার জানা আছে শেল্টার ওভার দ্য হেড is a fundamental right and is enforceable in the court of law. সেক্ষেত্রে ভূমিহীন মানুষকে উচ্ছেদ করা সংবিধান বিরোধী এবং দেশের চিফ মিনিস্টার বা মন্ত্রীরা যে শপথ নিয়েছে সেই শপথ ভঙ্গ করেছে এটা মানবতা বিরোধী দেশের সংবিধান বিরোধী ঘোর অন্যায় করেছে কোনো মানুষের যদি এক জায়গায় মাটি থাকে অন্য জায়গায় যদি গিয়ে দখল করে উচ্ছেদ করুক আই ওয়েলকাম দিস ইজ অলওয়েজ কন্ডেমনেবল আমি যার জন্যই আমার সমষ্টিতে উচ্ছেদ করার সময় আমি বুলডোজারের সামনে দাঁড়িয়েছিলাম যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে ইয়েস দেখা গিয়েছে যে আপনি এবার বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেন যে ডিসি এসপিরা আপনার কথা শুনেন না একজন বিধায়ক হয়ে কি বলবেন এটা তো না শুনলে তো প্রতিবাদ করাই উচিত না আমি জনগণের নেতা এই দেশ প্রজাতন্ত্র আপনি প্রজাতন্ত্র অর্থ বুঝেন তো না রিপাবলিক রিপাবলিক মানে হলো প্রজাতন্ত্র মানে হলো যে দেশে জনতা এবং তাদের প্রতিনিধি সবচেয়ে উপরে থাকে হু ইজ ডিসি নট টু লিসেন টু মি ডিসি শুড এসপি শুড চিফ সেক্রেটারি শুড আই অ্যাম পাবলিক রিপ্রেজেন্টেটিভ আইনের মাধ্যমে তারা করবে কিন্তু আমার মতামত তারা শুনতে হবে আদারওয়াইজ ইট ইজ নট এ রিপাবলিক এটা প্রজাতন্ত্র না আমি যা অভিযোগ করেছি ডিসি তো সাসপেন্ড হওয়া উচিত ছিল একটা টিচার আপনার একটা কম বয়সী মেয়েকে র্যাপ করেছে বারবার মিটিংয়ে বলেছি যে ওই টিচারকে সাসপেন্ড করুন 1 মাস জেলে ছিল করেনি আমি যদি চিফ মিনিস্টার থাকতাম ওই ডিসিকে আমি চাকরি ডিসি ডিওকে বিওকে আমি চাকরির থেকে বরখাস্ত করতাম বরখাস্ত হওয়া উচিত একটা টিচার যে নাবালিকাকে র্যাপ করে 1 মাস জেলে থাকার পরও চাকরি থেকে সাসপেন্ড হয় না হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ইজ দিস দি রুল অফ ল আর আমাদের দেশে অনেক আইএস অফিসার আছে ভালো অনেক অফিসার আছে ভালো আমি বলি না কিন্তু অনেক আইএস অফিসার আছে তাদেরকে শ্যুট করা উচিত চায়না যেরকম শ্যুট করে মেরেছিল 500-700 অফিসার মেরে ফেলেছিল দে শুড বি শট ডাউন দে আর দি এনিমি অফ দ্য কান্ট্রি অনেক আইএস অফিসার শহ কোটি টাকা ঘোটালা করে জেলে আছে বরপেটাতে আপনি শুনুন আরও একটা বলি 2 ট্রিপ এনএফএসে রাইস মেরে খেলো at the very nose of the DC what the hell he was doing বলুন ডিসি সাপ্লাই ডিপার্টমেন্টটা তার ডাইরেক্ট আন্ডারে 2 ট্রিপ চাউল মেরে খায় আত্মসাৎ করে আর ডিসি নাকে তেল দিয়ে ঘুমায় আর তারপরে এই মন্ত্রীকে অপদার্থ বলবো না কি বলবো হ্যাঁ দেয়ার আর সাম মিনিস্টার্স হু আর কাউডাং তারা যার জন্যে ডিসি বা এসপি কিছু অফিসার আছে যারা এইভাবে জনসাধারণের সাথে ট্রিটমেন্ট করতে পারছে আপনার সমষ্টি বাগবর সমষ্টিতে স্কুলের অবস্থা বেহাল স্কুলে শিক্ষক নেই এরকম আপনি প্রশ্ন করেছিলেন আপনি রনোজ পেগুকে অপদার্থ বলে মন্তব্য করেছিলেন অপদার্থ ইজ অপদার্থ যোগেন মোহন অনেক মন্ত্রী আছে অপদার্থ রঞ্জিত দাস একটা আছে যোগেন মোহন একটা আছে রনোজ পেগু আছে অপদার্থ টোটাল অপদার্থ কারণ তারা এই অফিসারদেরকে কন্ট্রোল করতে পারছে না আমার ওখানে JK মানিকপুর হাই স্কুল 10টা ক্লাস 4 জন টিচার ক্যান ইউ ইমাজিন আরও অন্য এক স্কুল আছে 5টা ক্লাস 20 জন টিচার দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইয়ে তো চরম অপদার্থ নহলে এই খালি আমরা প্রশ্ন করলে খালি বলে যে রেশনালাইজ করিব কোনে রেশনালাইজ করিব কয় ডিসিএ রেশনালাইজ করিব হোয়াট দ্য হেল দি ডিসি ইজ ডুইং অল দিস 1 year 2 year ইউ আর মিনিস্টার হোয়াট কুড ইউ ডু এই জন্যই অপদার্থ বলছি মানে সঠিকভাবেই বলেছি অপদার্থ মন্ত্রী এরা দে ক্যানট কন্ট্রোল দি অফিসার তো দেখা গিয়েছে আপনি এখন কংগ্রেসে
কংগ্রেসে নেই, কিন্তু আপনি বলছেন আপনি কংগ্রেসে আছেন বা কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসে আছি। কিন্তু কংগ্রেস আপনাকে নিচ্ছে না। না না না, নিলম্বন করেছে ভাইয়া, নিলম্বন। তো আগন্তুক বিধানসভা নির্বাচনে আপনার কি স্থিতি থাকবে, আপনি কি স্থিতি কংগ্রেস যদি আমার 5টা শর্ত, যেমন তারা এই মিয়া মানুষকে অসমিয়া ভাবে না নাই, নাম্বার 1। নাম্বার 2, নদীর ইরোজন কন্ট্রোল করবে কিনা, নদীর ইরোজনে যারা উদ্বাস্তু হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিবে কিনা, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবে কিনা, চরের মাটির পাট্টা দিবে কিনা। যদি তারা ইয়েস বলে, আমি কংগ্রেসেই থাকবো, কংগ্রেসের গুলাম হয়ে থাকবো, টিকিটও চাইবো না। যদি কংগ্রেসে নো বলে তাহলে আপনার যে কোনো একটা যদি না বলে, আমি সেই মুহূর্তে কংগ্রেস দল ত্যাগ করব, আর তারপরে জনসাধারণের সাথে আলোচনা করে তাদের রায় নিয়ে যে পদক্ষেপ নিতে হয় নিব। ইট ইজ টোটালি প্রিমেচিউর নাও টু সে এনিথিং। যেহেতু আপনি কয়েক দিন আগে দেখা গেছে আপনি মিয়া মিউজিয়ামের কথা বলেছিলেন, মিয়া মিউজিয়ামের কথা বলার পর অসমে প্রায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। কেন সৃষ্টি হয়েছে? হোয়াই ইউ টেল মি হোয়াই? সাম ফুলস আর মেকিং কন্ট্রোভার্সি, দে আর ফুল। মিয়া 1 কোটি মানুষ নিজেকে অসমিয়া ভাবে। শঙ্করদেব কলাক্ষেত্র হলো অসমিয়ার মানে প্রতীকপট। সেখানে মিয়াদের 1-2টো জিনিস কেন থাকবে না? যারা বলে বিতর্ক করে তারা মূর্খ। আমি জিজ্ঞেস করেছি অসম সাহিত্য সভাকে, বলো ভাই ये मियाँ लोग एसामिस है कि नहीं है? बोल दो ना, नहीं है बोल के। চিফ মিনিস্টারকে বলেছি, নো বলুন, এই মিয়া মানুষগুলো যারা নিজেকে অসমিয়া ভাবছে, হয় ইয়েস বলুন না হয় না বলুন। কেন বলতে পারছে না? হোয়াই নট? ইউ আস্ক দেম কোয়েশ্চেন। বিতর্ক যারা করেছে দে আর ফুল। তারা আসামের ভালো চায় না, যার জন্যই বিতর্ক করেছে। আই এম টেলিং দ্যাট। দেখা গিয়েছে যে এবার লোকসভা নির্বাচনের প্রায় বিভিন্ন প্রার্থী চলছে। ইউডিএফ এ 3টি সমষ্টিতে প্রার্থিত্ব প্রদান করবে, কংগ্রেসও প্রার্থিত্ব প্রদান করবে। তো ইউডিএফ এবার লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট অনেক বেশি, টার্গেট হিমন্ত বিশ্ব শর্মা যা টার্গেট করেছেন। তো কি বলবেন আপনি, অসমের স্থিতিটা কি থাকবে এবার? বর্তমান যেটা কংগ্রেসের পরিস্থিতি, অ্যাকসেপ্ট গৌরব গগৈ, কেউ যে জিতবে আমার মনে হয় না। গৌরব গগৈ জিতে যদি একটা সিটও কংগ্রেস পায়, আই থিঙ্ক কংগ্রেস উইল বি লাকি। কংগ্রেস জিরেও হতে পারে। দিস ইজ দ্য রেজাল্ট অফ। তো একজন আপনি প্রাক্তন বা আপনি কংগ্রেসী হিসাবে কি অনুরোধ করতে চাইবেন কংগ্রেসের? বললাম, কংগ্রেসি যে নেতৃবৃন্দ আছে তারা টাকা পয়সা এবং গাদির দিকে লক্ষ্যটা ফিরিয়ে আনুক, টাকা এবং গাদির থেকে। তারা অরিজিনাল কংগ্রেস, মহাত্মা গান্ধীর কংগ্রেস, জওহরলাল নেহরু কংগ্রেসকে রিভাইভ করুক। এই রকিবুল এইসব যারা আছে, রশিদ মণ্ডল টন্ডল, পয়সার জন্য পা চাটা গুলাম, এদের মতো লোক থাকলে কংগ্রেসের রিভাইভেলের কোনো আশা নেই। ভূপেন বরাকে তাড়াতাড়ি সরানো হোক, গৌরব গগৈর মতো নেতা নেতৃত্ব নিক, কংগ্রেসকে আবার ধুয়ে শুদ্ধ করুক। তারাও অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। নেলির 10,000 মানুষের অভিশাপ নেই তাদের উপরে। হিতেশ্বর শইকিয়া বরপেটা সার্কিট হাউসে থাকা অবস্থায় 300 মানুষকে জ্বালিয়ে মারা হলো, অভিশাপ নেই। কংগ্রেস অভিশপ্ত, কংগ্রেসের প্রায়শ্চিত্ত করতে হবে। আর এরপরেও যদি অন্য কেউ কংগ্রেস করুক, যদি মুসলমান করে, তাহলে তো আমি ভাববো মুসলমানের উপরে আসলতেই আল্লাহর গজব পড়েছে, এ মুসলমান সাফার করবে। কোনো ভালো বিবেক থাকা মুসলমান কংগ্রেস করতে পারে না। আফটার সিইং অল দিস, দে শুড থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ। দেয়ার আর লট অফ অল্টারনেটিভ, শুধু আজমল নয়, অনেক অল্টারনেটিভ আছে। দে শুড থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ। আর যদি মুসলমান এত কিছু দেখার পরেও কংগ্রেস আমার বাপদাদার দল, কংগ্রেস করতে হবে, লেট দ্য কমিউনিটি গো টু দ্য হেল, হো কেয়ার্স। মুখ্যমন্ত্রী কংগ্রেসের ফিক্সড ডিপোজিট আছে, আরও কংগ্রেসের বিধায়করা কিন্তু ধীরে ধীরে, বললাম তো আপনাকে, সবাই যাবে, সবাই, এভরিবডি। যারা আমাকে বিজেপির এজেন্ট বলে তারাই বিজেপির এজেন্ট। আজকে কমলেখেও শুনুন, আমি 3rd টাইম এমএলএ, 2016-তে সবচেয়ে বেশি ভোটে জিতেছি। আর পারফরমেন্স, তারা বলুক আর না বলুক, আই নো মাই পারফরমেন্স ওয়াজ বেস্ট অ্যামং দি কংগ্রেস লেজিসলেটর। আমাকে পিয়নের পোস্ট একটা দিয়েছিল, তারা দেয়নি। আর যারা আমাকে বলেছে বিজেপির এজেন্ট, তারাই বিজেপিতে যাবে, শেরমান যাবে না। টিল দ্য লাস্ট ব্রেথ শেরমান যাবে না। হ্যাঁ, যদি 5টা কাজ করে, ইয়েস, আই উইল বি দি
মানে ফোররানার, কিন্তু করবে বলে ওটা তো আশা করা যায় না। যে অনুষ্ঠানের শেষ পর্বে তো লাস্ট প্রশ্ন আপনার কাছে, যেহেতু কংগ্রেস রকিবুল হোসেন বা ভূপেন বড় অভিযোগ করেছেন যে বা কমলাক্ষ নিয়ে মন্তব্য করেছেন যে রূপজ্যোতি কর্মী থেকে শুরু করে কমলাক্ষ, তো যখন সিবিআই বা সিআইডি বা যখন তাদের সম্পত্তির উপর হানা দেওয়া হয় বা সিআইডি দেওয়া হয়, তারপর থেকে হিমন্তের চাপে ওরা কংগ্রেসে যোগদান করে। शेरमान का बारे में क्या हुआ? शेरमान तो जेल में गया ना। अरे बाप का बेटा हो तो क्या सीबीआई है? ये साले लोग ओरिजिनली बीजेपी के एजेंट है। मैं दुमा থাকি আহিলো নহয় ইমান ভয় নেই জেলত যাবলৈ, আৰু ইহঁতে মোক কয় বিজেপিৰ এজেণ্ট। লাজ চৰম অলপ থাকিব লাগে ৰে ভাই। হে এৰেষ্ট হ'ব বুলি ভয়, 15 দিন পুলিচ কাষ্টডিত আছিলোঁ। তোমালোকৰ চালা লাজ থাকিব লাগে। চেয়াৰমানক বিজেপিৰ কিবা ইনকুৱাৰী কৰিলে আৰু গৈ পেলাই হিমন্তৰ ভৰিত পৰিলে। এইখিনি বুকুৰ পাঠা লৈ সেইবোৰ মানুহক ছেক্ৰেটাৰী দিয়া হয়, সেইবোৰ মানুহক কংগ্ৰেছৰ ৱাৰ্কিং প্ৰেচিডেণ্ট দিয়া হয়। চেয়াৰমানক পিয়ন দিয়া হোৱা নাছিল, কিন্তু চেয়াৰমান সাৰেণ্ডাৰ কৰা নাছিলে, দুমাহ জেল কাটি আহিছে, 15 দিন পুলিচ কাষ্টডিত আছিলে। এই হিজৰাবোৰ যিবোৰে মোক কয় এই বিজেপিৰ এজেণ্ট বুলি, ইহঁতে এইবোৰ হ'ল হিজৰা। এইবোৰ ভৰি চেলেকা মানুহ, এগুলো হলো পা চাটা লোক। তারা পাওয়ারের জন্য প্রয়োজনে নিজের পরিয়ালকে বিক্রি করে দিবে। দিস ইজ দিয়ার কোয়ালিটি, আই এম টেলিং ইউ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অনুষ্ঠান কণ্ঠস্বর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং আমাদের সাথে ছিলেন বাগবর সমষ্টির বিধায়ক শেরমান আলী, এবং শেরমান আলী আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এবং দেখতে থাকুন এই নিউজের বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বর। ধন্যবাদ।